বিভিন্ন যারা বিপ্লবের সপক্ষের শক্তি তাদের মধ্যে বিভাজন রেখা স্পষ্ট, তখন আওয়ামী লীগ হয়তো বা চিন্তা করতে পারে তাহলে তারা কি দুর্বল হয়ে গেল, তাহলে আমরা একটা সুযোগ নেই। কেন যেন আমার কাছে মনে হচ্ছে বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে সবাই কথাবার্তা বলা শুরু করেছে, এবং এই ক্ষেত্রে কিন্তু ধরেন আমি বলবো যে নেতৃত্ব দিয়েছে জামায়াতে ইসলামী। আমি ব্যক্তিগতভাবে হতাশার পাশাপাশি ক্ষুব্ধও কিছুটা। এই জন্য ক্ষুব্ধ যে ধরেন আপনি 5ই আগস্টের যে ঘটনাটা বললেন, বা আপনি আপনার তো একটা এই যে ফেস দ্য পিপলের একটা বড় ভূমিকা আছে, যারা বাইরে থেকে কাজ করে, বিদেশে বসে কাজ করে, আমরা যারা কথা বলেছি আপনার চ্যানেলে এসে। তো আমরা ক্ষুব্ধ এই কারণে যে আজকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে এই গত কয়েকদিনে যেটা হচ্ছে, বা আপনি যেটা বললেন গতকাল রাতে গাজীপুরে যেটা হয়েছে, আমরা বারবার বলছি, সতর্ক করেছিলাম সরকারকে যে আওয়ামী লীগ কিন্তু তার পরিকল্পনা একটা আছে, তারা হয়তোবা পালিয়ে গিয়েছে গণপ্রতিরোধের মুখে, জনগণের আমি বলবো যে বিপ্লব, এটাকে বিপ্লবের প্রেক্ষাপটে তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তাদের তো কার্যক্রম তো থেমে থাকবে না, তাদের যে ষড়যন্ত্র জনগণের বিরুদ্ধে তাদের যে যুদ্ধ, এটা তো থেমে থাকবে না, তারা সক্রিয় থাকবে, এবং তারা পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে তারা কথা বলছে, মিটিং করছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার সরকারকে সতর্ক করার চেষ্টা করেছিলাম যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচারটা অবিলম্বে শুরু করতে হবে, এবং এই যারা বিভিন্ন অপরাধী যারা বাংলাদেশে অবস্থান করছে, ঘুরে বেড়াচ্ছে, ছাত্রদেরকে হত্যা করেছে, এমনও অভিযোগ আছে যে ছাত্রদের উপর গুলিবর্ষণ করেছে অস্ত্র হাতে দিনের বেলায়, চট্টগ্রামে, নারায়ণগঞ্জে, ঢাকায়। তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বাড়ি ঘরে আছে বা এখানে ঘুরছে, ওখানে দেখা যাচ্ছে। তো এই যে এইরকম একটা সংঘবদ্ধ, আমি যেটা বলবো যে একটা অপরাধী চক্রে পরিণত হয়েছে আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে যখন আপনি কোনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করবেন, তখন তো তারা এইরকমই করবে। তারা তো নানাভাবে পিছন দিক থেকে এই আন্দোলনকে বা এই আন্দোলনে যারা সক্রিয় ছিল বাংলাদেশকে আঘাত করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে ধরেন এই জায়গা আমার ক্ষোভের জায়গাটা হচ্ছে, আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে আমাদের উপদেষ্টা পরিষদে একটা এই যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, এটার আইনের একটা প্রস্তাবনা উঠেছিল সংশোধনের জন্য। সেইখানে কোনো দলের বিচার করা যাবে না, একটা একটা প্রভিশন ছিল যে দলেরও বিচার করা যাবে, সেইটা আমি শুনলাম বাদ দেওয়া হয়েছে। তার মানে কি এখন আপনি গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে, যে বিশেষ যে আমাদের ট্রাইব্যুনাল আছে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল, এইখানে কিন্তু আপনি আওয়ামী লীগের বিচার করতে পারছেন না। তো আপনি বিচারটা করবেন কোথায়? এখন আপনার কি ফৌজদারি আদালতে মামলা দায়ের হবে, এদের বিরুদ্ধে গুমের বিচার হবে, খুনের বিচার হবে, সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা যেটা বারবার বলছিলাম যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ আছে, গণহত্যার যে অভিযোগ আছে, সেটার বিচার দ্রুত করতে হবে, এবং প্রয়োজনে এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে যুক্ত করা যাইতে পারে, সেইখানে তাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। আপনার হয়তো বা খেয়াল আছে কিনা আমি জানি না, আমরা কিন্তু আপনার এই একটা অনুষ্ঠানে বলেছিলাম 5ই আগস্টের আগে যে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আন্তর্জাতিক আদালত যেটা আছে দি হেইগে, সেখানে কিন্তু একটা মামলা করার প্রস্তুতি চলছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য। কিন্তু ওইখানে যেহেতু একটা টেকনিক্যাল প্রবলেম আছে, রাষ্ট্র ব্যতি রেখে অন্যান্য কোনো সংগঠনের যদি আপনার বাদী হয়ে মামলা হইতে হয়, সেটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। তো 5ই আগস্টের পরে আমরা শুনলাম যে সরকার বিচার করবে, বাংলাদেশ সরকার এটার বিরুদ্ধে আদালতে, আন্তর্জাতিক আদালতে যেতে পারে বা তাদের সহায়তা নিতে পারে, যেই কারণে কিন্তু ওই প্রক্রিয়াটা একটু থেমেছিল। কিন্তু গত 6 মাসে আমরা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ করে এই আওয়ামী লীগের বিচার এবং গণহত্যার বিচার নিয়ে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। যখন আপনার এই কার্যকর পদক্ষেপ থাকবে না, পাশাপাশি আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তো এই যে মানুষ যারা গুলির মুখে বুক পেতে দিয়েছিল জুলাই আগস্টের আন্দোলনে, যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, তারা তো রাগ করবে, ক্ষুব্ধ হবে, স্বাভাবিক। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে গুলি করেছিল মিছিলে, সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জায়গা থেকে তো মানুষের রাগের জায়গা, ক্ষোভের জায়গা হবে। এই যে গত 3 দিনে যেটা হয়েছে, 32 নাম্বার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হামলা হলো, এই নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বাগেরহাটে হামলা হয়েছে, বরিশালে হামলা হয়েছে, আপনার কুষ্টিয়াতে হয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা হয়েছে। কারণটা কি? কারণ মানুষ আবার ভয় পেয়েছে, তারা মনে করেছে যে একই সঙ্গে এই আওয়ামী লীগের পালিয়ে থাকা লোকজন নানাভাবে হম্বিতম্বি করছে, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে এখনো।
তো এই যে হুমকি দিচ্ছে, পাশাপাশি সরকারের নিষ্ক্রিয়তা, এটা দেখে কিন্তু মানুষজন আবার ভয় পেয়েছে, এবং সেই ভয় বা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু গত 3 দিনে আমরা দেখলাম। যদি শুরু থেকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে খুব দ্রুত বিচার কার্য শুরু করতো, এবং দেশের ভিতরে যারা আছে, বাইরে যারা আছে, তাদের বিরুদ্ধে যদি আইনি প্রক্রিয়ায় তারা শক্তভাবে এগিয়ে যেত, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে যে ক্ষোভের যে বিস্ফোরণটা আমরা গত 3 দিনে দেখেছি, সেটা কিন্তু হতো না। 32 নম্বরও ভাঙা হতো না, বা আরো বিভিন্ন জায়গায় যে বাড়িঘরে হামলা হয়েছে সেটা হতো না। এটা তো হওয়ার কথা ছিল এখানে আর পাঁচই কোনো আগস্টের দায় পর। দেখেন কিনা সরকারের নিষ্ক্রিয়তাটাকে আপনি বলছেন? এছাড়া আর কোনো, যেমন এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বোচ্চ নেতা আছেন, এখানে জামাত ইসলামের ছাত্র শিবিরের শীর্ষ নেতা আছেন, এখানে ছাত্র দলের শীর্ষ নেতা আছেন, বৈষম্য আরেকজন নেতা আছেন। তাদের ভূমিকা বা এই দলগুলো বা এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের দুর্বলতা দেখেন কিনা, তাদের ভূমিকাতে কোনো ধরনের গলদ দেখেন কিনা? এটা দুর্বলতা না, 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম সময় যত এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব বা বিভাজন তৈরি হচ্ছে। এটা ধরেন যে আপনার বিপ্লব পরবর্তী আওয়ামী লীগ চিন্তা করেছে, তাহলে তারা যেহেতু দুইটা জিনিস, একটা হচ্ছে তাদের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, বিচার প্রক্রিয়া শুরু করা হয় নাই। পাশাপাশি তারা মনে করছে যে এই বিভিন্ন যারা বিপ্লবের সপক্ষের শক্তি তাদের মধ্যে বিভাজন রেখা স্পষ্ট, তখন আওয়ামী লীগ হয়তো বা চিন্তা করতে পারে তাহলে তারা কি দুর্বল হয়ে গেল, তাহলে আমরা একটা সুযোগ নেই। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে সবচেয়ে ধরেন বড় রাজনৈতিক দল ছিল বিএনপি, কেন যেন আমার কাছে মনে হচ্ছে বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে সবাই কথাবার্তা বলা শুরু করেছে, এবং এই ক্ষেত্রে কিন্তু ধরেন আমি বলবো যে নেতৃত্ব দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর লোকজন, শিবিরের লোকজন যেটা বলার বা প্রচার করার চেষ্টা করলো, যে এই বিএনপির লোকজন টেম্পু স্ট্যান্ড, টেম্পু দখল করেছে, এই এই চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে। এখন আমাদেরকে এই বিষয়টা কিন্তু একটু ভিন্নভাবে বিবেচনা করতে হবে। কারণটা হচ্ছে গত 15-16 বছরে আওয়ামী লীগ যে রাজনৈতিক সংস্কৃতির চর্চা আমাদের শিখিয়ে গিয়েছে, সেইখান থেকে কিন্তু বেরিয়ে আসতে সময় লাগবে। এখন জামাত তার নেতাকর্মীদের যতভাবে কন্ট্রোল করতে পারে, সিপিবি যতভাবে কন্ট্রোল করতে পারে, কারণ এটা তো রেজিমেন্টেড পার্টি, তাদের জামায়াতে ইসলামীর বা শিবিরের বাংলাদেশে মোট কতজন সদস্য আছেন, কর্মী আছেন, এটা তাদের হিসাবে আছে। তারা যেইভাবে দলকে নিয়ন্ত্রণ করতে পারে, এজ ইফ সেনাবাহিনীর মতো। বিএনপি তো একটা বড় দল, বা ধরেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এরা বড় দল, এরা তো রেজিমেন্টেড পার্টি না। এবং আমাদের দেশে কিন্তু ওই রকম আপনি একদম পশ্চিম ইউরোপীয় বা এই উন্নত বিশ্বের মতো গণতান্ত্রিক আচরণ আমাদের দেশে আমরা এখনো আনতে পারিনি। না আনতে পারাতে কি হয়েছে, এখন নির্বাচনের, সরি, 5ই আগস্টের পরে বিএনপির লোকজন যে নানা কর্মকাণ্ডে বা অপরাধে যুক্ত ছিল না সেটা বলা যাবে না। জি। শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে তারা অবশ্যই যুক্ত ছিল, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে বিএনপি কিন্তু এই পর্যন্ত প্রায় 3,000-এর বেশি তাদের নেতাকর্মীকে হয় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, বা শোকজ করেছে, বা বহিষ্কার করেছে। হুম। বাংলাদেশের ইতিহাসে কোনো দল এই রকম শৃঙ্খলা বহির্ভূত কাজের অভিযোগে নিজ দলের কর্মীদের এইভাবে বহিষ্কার করেছে বা ব্যবস্থা নিয়েছে, সেটা কিন্তু একটা বিরল ঘটনা। এখন হুম। আপনার প্রশ্ন হতে পারে যে এটা কতটা কার্যকর, সেটা নিয়ে আপনার আলাপ হতে পারে, তর্ক হতে পারে, কিন্তু বিএনপি সেই উদ্যোগ নিয়েছে। এবং হুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো পরিষ্কার ভাষায় বলেছেন যে সমাজে দুই ধরনের মানুষ আছে, খারাপ এবং ভালো। এখন যদি হুম। আমাদের দলেও খারাপ মানুষ আছে, তাদের সঙ্গে আমাদের আর সম্পর্ক রাখা সম্ভব হবে না। মানে কি, খারাপ যারা আছে তাদেরকে আস্তে আস্তে ফেজ আউট করে দিবেন বা বহিষ্কার করবেন। জি। কিন্তু জামায়াত ইসলামী যেই কাজটা করেছে, তারা ঢালাও ভাবে বিএনপির হুম। বিরুদ্ধে প্রচারণা, বিএনপির বিরুদ্ধে, যে বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে একদম দাঁড় করিয়ে দিয়েছে। জামাতের রাগের কারণটা হচ্ছে, জামাত যেহেতু বিএনপির সঙ্গে পূর্বে জোটে ছিল, কিন্তু বিএনপি এই মুহূর্তে আর জোটে জামায়াত ইসলামকে রাখতে আগ্রহী না। এবং না, এখানে বিএনপির কোনো দায় দেখেন কিনা, বা বিএনপি কোনোভাবে জামাতের আমি প্রতি শেষ একই করছি। আচরণ? এইখানে যে ধরেন যেহেতু জোটে নাই, এবং জামাত নানাভাবে চেষ্টা করেছে এই বিএনপির সঙ্গে জোটে আসতে। ধরেন 5ই আগস্টের আগে জামাতের দিক থেকে একটা প্রচারণা ছিল যে শেষ করুন। বৃহত্তর ঐক্য না হলে শেখ হাসিনাকে ফেলা যাবে না। তো জামাতের সঙ্গে তো বিএনপির ঐক্য হয় নাই, শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে। এরপরে মোট তারা কথা আপনি বলছেন তাদের মধ্যে একটা অনৈক্যের সুযোগে এই সেই আমি শক্তিটা আমি শেষ এখন করছি আবার। দ্রুত। এরপরে আবার এখন তারা প্রচার করছে যে আবার বৃহত্তর ঐক্য না হলে শেখ হাসিনা ফিরে আসবে এবং আবার আমাদেরকে কচুকাটা করবে। তো এইটা আসলে কোনো কথা না। আপনি জামাতের রাজনীতি করবে, বিএনপি বিএনপির রাজনীতি করবে। বিএনপির দিক থেকে আমার কাছে মনে হয় যে জামাত বিরোধী কোনো প্রচারণা বা কথাবার্তা প্রথম দিকে শুরু হয়নি, কিন্তু 5ই আগস্টের পরে জামাত যেহেতু ডেলিবারেটলি বিএনপিকে লক্ষ্য করে প্রচারণা শুরু করেছে, বিএনপির লোকজন জবাব দিয়েছে।
এবং হুম। সেটা তাদের দুই দলের অবস্থানকে, বিশেষ করে জামাতের অবস্থানকে দুর্বল করেছে। কারণ জামাত যদি নির্বাচনে যায়, এখন আমরা যদি এইভাবে বিবেচনা করি যে সামনের একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি নির্বাচনে তার অ্যালাইদের নিয়ে অংশগ্রহণ করবে, ছাত্রদের একটা নতুন দল হবে, তারা তাদের মতো অবস্থান নিয়ে নির্বাচন করবে, তাহলে জামাত যদি জোটবদ্ধ না হতে পারে, জামাত যদি একা নির্বাচন করে, তাহলে জামাত ভোটে হয়তো বা প্রত্যাশিত সেই সফলতা পাবে না, তাদের আসন সংখ্যা কমে যেতে পারে, বা এমনকি রাজনীতিতে তারা অনেক বেকায়দায় পড়ে যেতে পারে, দুর্বল অবস্থায় পড়ে যেতে পারে। কারণ আহ, এইটা ঠিক যে জামাত কিন্তু বিএনপির সঙ্গে জোট করা ছাড়া 5টির জি। বেশি আসন কখনোই পায় নাই।